আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলাপ করতে চাই রাষ্ট্র এবং সরকারের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। পিএম এর ফোনের তার চুরি এবং আরও দুটি ঘটনার রহস্য কী? দর্শক, কদিন আগে ২৪শে মে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। সেই স্ট্যাটাসটি ছিল এরকম: সবাই ঐক্যবদ্ধ থাকুন, যা শুনছি এবং আভাস পাচ্ছি তাতে কোনো সুসংবাদ নেই। মত পথ ভুলে দেশের জন্য গণতন্ত্রের নিরবচ্ছিন্ন অগ্রযাত্রাই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। কেবল দল বা গোষ্ঠী চিন্তা নয়, বরং সবাই সবার জায়গা থেকে প্রয়োজনীয় ছাড় দিন। গণতন্ত্র আক্রান্ত হলে আবার অন্ধকার নেমে আসবে। সতর্ক হন, রাজনৈতিক সাম্প্রদায়িকতা পরিহার করে সবাইকে নিয়ে দেশ গড়ুন। এবারই শেষ সুযোগ, হাতছাড়া হলে আবার দীর্ঘ প্রতীক্ষা। এই ছিল আমার স্ট্যাটাস। এই স্ট্যাটাসে প্রতিক্রিয়া পড়েছে ১৭,০০০, কমেন্ট পড়েছে ১২০০ এবং শেয়ার হয়েছে ২১০০। ভাইরাল বলা যায় স্ট্যাটাসটি। এই স্ট্যাটাস দেবার পরে গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোনও এসেছে আমার কাছে যে কি খবর। আসলে এই দেশটা যখন আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলো, তখনই আমরা নানা ধরনের চক্রান্ত গজিয়ে উঠতে দেখছি। আপনারা জানেন যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ২৫-এর ফেব্রুয়ারিতে, ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশটি যখন গণতন্ত্রের রেল লাইনে সবেমাত্র পা দিয়েছে, তখনই এই দেশটিকে লাইনচ্যুত করবার দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হচ্ছে। একটি ঘটনা ঘটেছে, সেটা আপনারা অনেকেই জানেন। প্রধানমন্ত্রীর অফিসের, মানে প্রধানমন্ত্রী যে টেলিফোনটি ব্যবহার করেন, লাল টেলিফোন, খুবই গুরুত্বপূর্ণ একটি টেলিফোন। তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে আলাপ আলোচনার জন্য এই টেলিফোনটি ব্যবহার করেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে। বড় কথা হচ্ছে, এই টেলিফোন হ্যাক করা বা ফোন আলাপ ফাঁস করার মতো কোনো দুর্বলতা এই ধরনের টেলিফোনে থাকে না, মানে ক্রস কানেকশন হবার কোনো আশঙ্কা নেই। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ টেলিফোনের তার চুরি হয়েছে। কতটা ভয়াবহ ঘটনা! প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ টেলিফোনের তার চুরি হয়ে গেছে। যিনি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, এই রাষ্ট্রকে চালাচ্ছেন, তার ক্ষেত্রেই এই রকম নিরাপত্তাহীনতা। তাহলে আপনি আমি তো থোড়াই কেয়ার। আ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ঘটনার পেছনে আরো বড় ধরনের রহস্য যে থাকতে পারে, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্মকর্তারা ঠাহর করতে পারছেন। দেখুন, এই দুজনের মধ্যে তো সীমাবদ্ধ না এই ঘটনা। কেউ বলতে পারেন যে তারা হয়তো চোর হিসেবে ভুলক্রমে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করেছেন, তারা জানতেন না যে এই তার প্রধানমন্ত্রীর টেলিফোনের। এই ধরনের বালকসুলভ কথা কখনোই গ্রহণযোগ্য হবে না। এই দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার মোহাম্মদ মুসলেউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি চোরাই তামার তার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মামলা করার পর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করে। ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রঞ্জন চন্দ্র স্বীকার করেন যে গত ২২শে মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন। তার দেয়া
তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 21 হলের সামনে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে চকবাজার থানার 27 নম্বর ওয়ার্ডের হোসেনি দালান রোডে একটি ভাঙারির গুদাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে সিটিটিসির ধারণা সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনাকে কেবল সাদা চোখে দেখলে হবে না, বরং এই ঘটনার সঙ্গে এই রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়া এবং সামগ্রিক অর্থে বাংলাদেশের নিরাপত্তাই জড়িত। সুতরাং এটাকে খুবই গুরুত্ব দিয়ে, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে খতিয়ে দেখতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এর পেছনে আর কি কি উদ্দেশ্য আছে, এই চক্র এর আগে কি কি ঘটনা ঘটিয়েছে, সবকিছু জনসম্মুখে প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে যথার্থ দাবি বলে আমি মনে করি। দেখুন, এই ঘটনা নিয়ে নানা ধরনের গুঞ্জন, রহস্য আবৃত নানা ধরনের ইঙ্গিত যখন আমরা পাচ্ছি, তখন আরো দুটো ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনাও আমাদের সামনে রয়েছে। এই দুটো ঘটনাও স্পর্শকাতর। আমরা প্রত্যাশা করি এইসব ঘটনা দ্রুততম সময়ের মধ্যে নিরসন হবে, নইলে জনমনে সন্দেহ বাড়বে, আশঙ্কা তৈরি হবে। সেই সব আশঙ্কা আমরা চাই না। একটি হচ্ছে প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 3 আনসার সদস্য গ্রেফতার। এই ঘটনাটা নিশ্চয়ই আপনাদেরকে ভাবিয়ে তুলেছে। এটি 23শে মের ঘটনা। এই ঘটনার বিস্তারিত আপনাদেরকে জানাবো নিশ্চয়ই। দেখুন, এর বাইরে আরেকটি ঘটনা রয়েছে। সেটি হচ্ছে হাসিনা, এটা মুস্তফা খন্দকার, একজন পরিচিত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। এই সময় তিনি সময় টিভিতে হেড অব নিউজ হিসেবে কাজ করছেন। আমি একসময়ে তার সঙ্গে কাজ করতাম, মানে একই সঙ্গে আমরা রিপোর্টিং করেছি। সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে, আপিল বিভাগে নানা ধরনের খবর সংগ্রহ করেছি। তো মুস্তফা খন্দকার তার ফেসবুকে লিখেছেন, কি লিখেছেন সেটা আমরা একটু জেনে নিতে চাই। যে হাসিনাপন্থী সাংবাদিক, তার ভাষ্য মতে হাসিনাপন্থী সাংবাদিক পান্নার ইউটিউব চ্যানেলে গিয়ে আরেক বিতর্কিত সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলেছেন যে প্রধানমন্ত্রীর প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। তো প্রধানমন্ত্রীর প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। এখন এই যে মন্তব্যটি তিনি করলেন, যেটা মুস্তফা খন্দকার তার ফেসবুকে লিখেছেন, এই মন্তব্যের পেছনে আর কি তথ্য রয়েছে? সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি পান্নার ইউটিউব চ্যানেলে আরো বলেছেন যে প্রধানমন্ত্রীকে হত্যার থ্রেট আছে, সেটা কতটুকু আছে কিংবা নেই সেটাকে সিরিয়াসলি নেবার আগে আসুন জেনে নেই সালাউদ্দিন শোয়েবকে। মুস্তফা খন্দকার তার ফেসবুকে লিখছেন যে এই সালাউদ্দিন শোয়েবকে আমি প্রথম চিনি 1997 সালে। সে সময় তার ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা ছিল। সেই সময় বাহাউদ্দিন চৌধুরী ইনকিলাব প্লাস নামে একটা টিভি আনার স্বপ্ন দেখেছিলেন। আমি একসময় ইনকিলাবের সাপ্তাহিক ম্যাগাজিন পূর্ণিমাতে লিখতাম। মুস্তফা খন্দকার আরো লিখেছেন যে কবি আতহার খান আমাকে সুযোগ দিয়েছিলেন, তখন অভিনেতা মাহফুজ আহমেদ এবং আমার প্রিয়জন ইরাজ আহমেদ ভাইও পূর্ণিমার নিয়মিত লেখক। তো যাই হোক, তিনি লিখেছেন যে একদিন ইনকিলাবের চিফ রিপোর্টার প্রয়াত মঞ্জু ভাই আমাকে জানান ইনকিলাব টেলিভিশন আনছে সালাউদ্দিন শোয়েব দায়িত্বে, তুমি ওর সাথে দেখা করো। আমি সালাউদ্দিন শোয়েবের সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেবার পর তার সাথে যোগাযোগ করার আমার আর ইচ্ছে জাগেনি। শোয়েব ব্লিজ নামে একটা ম্যাগাজিন বের করতেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তার ভালো যোগাযোগ, সেই অভিযোগে হাসিনার সময়ে সে একবার এয়ারপোর্ট থেকে ডিপোর্টও হয়েছিল। এরকম একজন ব্যক্তির সাথে হাসিনা প্রেমে গদগদ পান্নান টকশো দেখে মনে হলো এদের প্রয়োজনে ধর্মেও থাকে, জিরাফেও থাকে। প্রিয় দর্শক, তো এই দুটি ঘটনাকে আমি গুরুত্বের সঙ্গে দেখতে চাই। একটি ঘটনা হচ্ছে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর স্পর্শকাতর মন্তব্য, আর আরেকটি হচ্ছে প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 3 আনসার সদস্যের গ্রেফতার হওয়ার প্রসঙ্গে। প্রিয় দর্শক, এই খবরটি চলুন আমরা জেনে নেই। এটি সমকাল প্রকাশ করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি ও বানচাল চেষ্টার অভিযোগে 3 আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
23 মে শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে তারা নিজেদের দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর মহানগরীর সামন্তপুর গ্রামের আফাজউদ্দিন সরকারের ছেলে রায়হান উদ্দিন সরকার, সামন্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে আশরাফুল আলম এবং মহানগরী নহরীপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে শাকিল আহমেদ। তারা সবাই ইউথ লিডারশিপ কোর্সের প্রশিক্ষণার্থী এবং নিজ নিজ এলাকার টিডিপি দল প্রধান। এই ঘটনায় বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও ভিজিবির অ্যাডজুটেন্ট মাসুদ হাসান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে বলা হয়েছে, গত 20 মে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে একটি বিশেষ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তারা ইন্সট্রাক্টরশিপ কোর্সের প্রশিক্ষণার্থীদের ব্যবহার করে সংঘবদ্ধভাবে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করে। প্রশিক্ষণার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি, দলনেতা ও কমান্ডারদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সমাবেশকে কেন্দ্র করে চাপ সৃষ্টির কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রায়হান উদ্দিন সরকার, আশরাফুল আলম ও শাকিল আহমেদকে গ্রেফতার করে। ওই ঘটনায় 21 মে মামলা দায়ের করা হয়। এজাহারে আরো বলা হয়েছে যে অভিযুক্তরা একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সেখানে বিভিন্ন দাবি তুলে ধরে প্রশিক্ষণার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। একই সঙ্গে অজ্ঞাত ও বিদেশি নম্বর ব্যবহার করে প্রধানমন্ত্রীর দরবারকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করারও অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। অভিযোগ অনুযায়ী 17 মে বাংলাদেশ আনসার ও ভিজিবি একাডেমি শফিপুরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে আসা প্রায় 177 জন সদস্যের মধ্যেও ওই চক্র সক্রিয় ছিল। তাদের মাধ্যমে ভাতা বৃদ্ধি, রেশন সুবিধা স্থায়ীকরণ, নিয়োগে অগ্রাধিকার এবং বিভিন্ন প্রশাসনিক সুবিধা সংক্রান্ত দাবি সামনে আনা হয়। এসব দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে চাপ সৃষ্টির পরিকল্পনা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী মাসুদ হাসান বলেন, সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক, তাহলে পরিস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করবার একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তগুলো শক্ত হাতে যদি দমন না করা যায়, তাহলে আবারও গণতন্ত্রের ব্যাঘাত ঘটতে পারে, আবারও আমরা অন্ধকার পথে পা বাড়াতে পারি। যথাযথ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ বিষয়ে আন্তরিক হবেন কি? দ্রুততম সময়ের মধ্যে বিষয়গুলো খতিয়ে দেখে চূড়ান্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের নিরাপত্তা আরো নিশ্ছিদ্র করার আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।